না তবে। নুহা বুক ফুলিয়ে প্রশান্ত শ্বাস টানলো। হাসি মুখে ফিরলেও পুষ্পিতার মলিন মুখশ্রী মুছে নিল সেটুকু। তার উদাস অন্যমনস্ক চাউনি মেঝের উপর। এতক্ষণ যে হাসছিল তার লেশ মাত্র নেই। নুহা দুধারে মাথা নেড়ে এগিয়ে এলো কাছে। কাঁধে হাত রাখতেই নড়ে উঠল পুষ্পিতা। ওকে দেখে পুনর্বার অধর টেনে হাসলো। কৃত্রিম এই হাস্যবদন মন খারাপ লুকোনোর নিরর্থক প্রয়াস। নুহা ভনিতাহীন বলে বসলো, এত হেসে কাকে বোকা বানাচ্ছিস আমাকে? পুষ্পিতা ব্যস্ত হয়ে বলতে নেয়, কই আমি তো। নুহা বাধা দেয়, ফটাফট প্রশ্ন করে, আম্মু সব কথা শুনেছিস তাই তো? পুষ্পিতা থামলো, কাঁপলো ঠোঁট দুটো। বড় বড় বিষণ্ণ নেত্রদয়ের সাথে চিবুক এসে গলায় থাকে। সে বলল, তাহলে আর কষ্ট পেয়েছিস কিনা জিজ্ঞেস করে লাভ নেই, পেয়েছিস জানি। পুষ্পিতা মৃত কণ্ঠে বলল, পাইনি, আমার অভ্যেস আছে এসবের। ছোট থেকে যা যা শুনে বড় হয়েছি তার কাছে আন্টির কথাগুলো কিছুই না। তবে একটা কথা সত্যি, উনি সারাদিন বাইরে এত খাটাখাটনি করেন, এর মধ্যে আবার আমি এসে জুটলাম, একটা বাড়তি ঝামেলা। নুহা চোখ রাঙিয়ে ধমক দিল, চুপ কর, একদম তোর আলু মার্কা খালুর মতো কথা বলবি না। আম্মু কিন্তু একেবারেই ওভাবে বলতে চায়নি। আসলে হয়েছে কি, উনি ভয় পাচ্ছেন তুই কত সুন্দর, এলাকার ছেলেরা যদি তোকে দেখে দরজা জানালা ভেঙে ঘরে ঢুকে যায় কি হবে? নাক মুখ কুচকে চাইল পুষ্পিতা। নুহা দুষ্টু হেসে চোখ টিপতে বিরক্ত গলায় বলল, ধুর, সব সময় খালি বাজে কথা। নুহার ভাবমূর্তি গুরুতর করে বলল, বাজে কথা? কোন দিক দিয়ে এটা বাজে কথা? যখন ওরকম হবে না তখন মিলিয়ে দেখিস। পুষ্পিতা অতিষ্ঠ হয়ে বলল, থাক ভাই, আর বুঝতে হবে না। এই তোর না মাথা ব্যথা ছিল, কমেছে? একটু একটু আছে। কড়া করে চা বানাবো, খাবি? সপ্রবৃত্ত প্রস্তাবখানা নুহা তজ্জ নাকচ করে বলল, না আমি বানাবো। পুষ্পিতা দ্বিধাদ্বন্দ্বে ভোগে। কেন, আমারটা ভালো হয় না? হয়, কিন্তু তাতে আমার লাভ কি? আমাকে শিখতে হবে না? আরে যদি ভালো চা না বানাই তাহলে তো বিয়ের পরে বিপদে পড়বো। শ্বশুর শাশুড়ির মন জয় করতে হবে না, না হলে তো পরের দিনই বাড়ি থেকে ফেরত পাঠিয়ে দেবে। তুই তো আর সেখানে গিয়ে চা বানিয়ে দিবি না। ওই জন্য আমাকে আগে ভাগে এসব রক্ত করতে হবে, বুঝলি? পুষ্পিতা হেসে ফেলল, মস্তক নেড়ে চেড়ে বলল, বাবা, কত চিন্তা মেয়ের। আচ্ছা ঠিক আছে, যা। নুহা মুচকি হাসে, ভিতর ভিতর ভীষণ তুষ্টিতে লুটিপুটি খায়। যাক, মেয়েটা এবার জোর করে হাসিনি। দ্বিগুণ রষ্টতায় চপল খায় রান্নাঘরের দিকে এগোলো সে। পুষ্পিতা টেবিলে একটা চেয়ার টেনে বসলো। হঠাৎ কিছু মনে করে দাঁড়ালো নুহা, ঘুরে চেয়ে জানালো, সকালে সালমানটি আবার ফোন করেছিলেন। পুষ্পিতার একটু আগে সদ্য ফোটা হাসি মুহূর্তে শেষ। উদ্বিগ্ন হয়ে শুধালো, বলিসনি তো আমি এখানে? না, যা ইমোশনাল ব্ল্যাকমেল করে রেখেছিস এরপর আর সাধ্য আছে আমার? পুষ্পিতা চোখ বুজে শ্বাস ফেললো। নুহা বলল, তবে শুক্রিয়া কর, আন্টি আমাদের নতুন বাসা চেনেন না। আম্মুর নম্বরও ওনার কাছে নেই, না হলে এতদিনে ঠিক জেনেই যেত তুই এখানে। পুষ্পিতার মলিন স্বর, জানে না বলেই তো এখানে এলাম। আন্টি খুব কাঁদছিল জানিস, বারবার অনুরোধ করছিলেন যে তুই থাকলে জানাই। আমার এত খারাপ লাগছিল মিথ্যে বলতে। পুষ্পিতার বিষাদটুকু হুড়হুড়ে বেগে ফেরত আসে। সমগ্র আঁদল জুড়ে অদৃশ্য ব্যথার অসিত দাগ। হীরক চূর্ণে জলরাশি সেকেন্ডে ছাপিয়ে ফেলে কোঠর। ভেজা কণ্ঠে বলল, আমি জানি মনির রাহাত আমার একটা খোঁজ পাওয়ার জন্য কতটা ছটফট করছে। আমি বুঝি। আমি কি কম কষ্ট পাচ্ছি বল? জন্মের পর মনিকে ছাড়া কখনো থাকিনি। রাহাতটা রাতে না খেয়ে ঘুমায়, জোর করে ওকে তুলে খাইয়ে দিতে হয়। মনির কোমরে ব্যথা, নিচে বসে কাজ করতে পারে না। একটু ঠান্ডা লাগলেই অবস্থা খারাপ হয়ে যায়, সেক দিতে হয় বারবার। এখন এসব কে করবে? আমি তো কাছে নেই, কে দেখবে? শেষ দিকে স্বর্ণালী বুঝে এলো ওর। নুহা বলল, আচ্ছা এক কাজ করলে হয় না? ধর আন্টিকে শুধু জানিয়ে রাখলাম তুই কোথায়, কিন্তু ও বাড়িতে না গিয়ে তুই আমার কাছেই থাকলি, তাহলে কেমন হয়? পুষ্পিতা সজোরে মাথা নেড়ে বলল, না না না, মনি জানলে আমাকে জোর করে হলেও নিয়ে যাবে, সাথে রাহাত তো আছেই। তারপর আবার খালুজানের সঙ্গে সেই একই অশান্তি। ওদের তো ভালোবেসে বিয়ে,
আর যাই হোক, খালুজান মনিকে প্রচণ্ড ভালোবাসেন। আমি ব্যতীত অন্য কিছু নিয়ে কোনো ঝামেলা, কোনোদিন ঝগড়া হয়নি দুজনের। সবকিছুর মূলে সবসময় আমিই ছিলাম। আর সেদিনকার সবটুকু তো তুই নিজেই শুনেছিস, দেখেছিস। ওখানে যাওয়ার মানে পুরো বিল্ডিংয়ের মানুষ আমার উপর ছি ছি করবে, খালুজানের সম্মান নষ্ট হবে, ফ্ল্যাটটাও ছাড়তে হবে আমার জন্য। কিছু না করেও চরিত্রে কাদা মাখানোর মতো বর্বরতার সহ্যের শক্তি আমার নেই রে নুহা। তাছাড়া আমি চাই না মনি আর খালুজানের সম্পর্ক নষ্ট হোক, আমাদের সংসারে সামান্যতম চির ধরুক, বা নতুন কোনো ঝামেলা হোক আমায় নিয়ে। একবার যখন চলে এসছে ওখানে না ফেরাই ভালো। আমার একটু খারাপ থাকায় যদি বাকি মানুষগুলোর ভালো হয়, হোক না। হ্যাঁ, প্রথম প্রথম আমাকে ছাড়া মনির কষ্ট হলেও আস্তে ধীরে ঠিকই সামলে উঠবে, দেখিস ঠিক ভুলে যাবে। এর চেয়ে বেশি কথা ফুটলো না মেয়েটার। বলতে বলতে ঠোঁট ভেঙে ফুপিয়ে কেঁদে উঠল। টেবিলের উপর হাত চড়িয়ে ঠেসে দিল মাথা। গতরে মৃদু টালমাটাল কম্পন বেড়ে এলো ক্রমে। নুহা ব্যস্ত পায়ে কাছে এসে দাঁড়ালো, গায়ে পিঠে হাত বুলিয়ে বলল, সেই তো, একদিন সব ঠিক হবে, আমিও জানি। তুই বোকার মতো কাঁদিস না প্লিজ বাবু। পুষ্পিতা মাথা তুলল। এইটুকুই মুখ বিবর লালচে, যেন চামড়া ফেটে রক্ত আসবে ভাব। বৃহৎ অক্ষিপথে সমুদ্র জলের উত্তোলন। নুহা যেন এক নিরাপদ স্মরণ। পুষ্পিতার পেল্লব দুই বাহু কেমন ঝড়ের বেগে হামলে ধরল তার সরু কোমর। কান্নার শব্দ আর চেপে নেই। চিকন কণ্ঠ ফুঁড়ে তারা বেরিয়ে এসেছে বাইরে। কেমন হাহাধনিতে বলল, আমার বুকটা জ্বলে যাচ্ছে নুহা, দম বন্ধ লাগছে। আমি মনিকে ছাড়া কি করে থাকবো? রাহাতকে ছাড়া বাকি দিন কিভাবে কাটবে আমার? কেন মনি আমার নিজের মা হলো না বলতো? তাহলে তো পৃথিবী ধ্বংস হলেও ওদের থেকে আলাদা হতে হতো না আমাকে। কেন অধিকার বোধের এমন সস্তা বেরিতে আটকে গেলাম আমি? সব সময় আমার সঙ্গেই কেন এরকম হয়? নুহার চোখেও জল বাম হাতে মুছে বলল, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন পুষ্পিতা। পরীক্ষা শেষ হলেই দেখবি তোর সব দুঃখ শেষ। আমার মন বলছে খুব শীঘ্রই একটা শখের প্রজাপতি নিজে উড়ে এসে তোর দরজায় দাঁড়াবে। একটু থেমে বলল, আর তাছাড়া এই তো অল্প কটা দিন, সামনে মাসেই তো আম্মুর বদলি হচ্ছে না, গাজীপুরে শিফট হচ্ছি তো। তারপর একটা নতুন জায়গায় যাব আমরা, নতুন করে কত মানুষকে চিনব, ভার্সিটিতে ভর্তি হব, পড়াশোনায় আবার ব্যস্ত হলে তুইও ঠিক নিজেকে সামলাতে পারবি। পুষ্পিতার জবাব এলো না। তার শরীর ভাঙছে, গলায় হু হু আওয়াজ। নুহা আঁচলে ওর ভেজা মুখ তুলল, আজও গাল থেকে অশ্রু মুছিয়ে বলল, এমন চাঁদের মতো মুখে কি জল মানায়? আমি কিন্তু তোর কান্না দেখতে বসি নেই। আমার সাথে থাকতে হলে সবসময় হাসতে হবে। একটু আগে যেমন হাসছিলি অমন, বুঝছিস? মাথা নেড়ে হেসে বল, হ্যাঁ বুঝেছি। কি হলো বল? নুহা চোখ পাকিয়ে তাকাতে দেয়। তার মুরব্বিয়ানায় পুষ্পিতা স্বল্প হাসলো, আদেশ মেনে বলল, বুঝেছি। এই তো ভালো মেয়ে, বস, আমি চা বানিয়ে নিয়ে আসি এক্ষুনি। নুহার যাওয়ার দিক থেকে চোখ ফেরালো পুষ্পিতা। সালমা বেগম আর রাহাতের নিষ্পাপ মুখটা মানুষপথে ঘুরে ফিরে ভাসছে। অচিরে চক্ষুগোচর ভরে ওঠে। ফোঁটা ফোঁটা বৃষ্টির ন্যায় গাল বেয়ে নামে। বুকটা দুভাগ হয়। একবার ওদের কাছে যাওয়ার তৃষ্ণায় অন্তঃপথ হাহাকার মাতে। তারপর কানে বাজে সেদিন ভোরের প্রতিটা কথা, প্রতিটা দৃশ্য। এক একটি মানুষের ছুঁড়ে দেওয়া সেসব তিক্ত বিষাক্ত বাক্যবাণ তীক্ষ্ণ গতিতে এসে মস্তিষ্কে বেঁধে। দুশ্চরিত্রা কলঙ্কিনী শব্দগুলো মনে করতেই পুষ্পিতা চক্ষু পল্লব খিচে নিল, মর্মাহতের ন্যায় ঝোঁক গিলল। ওই দিন সে বেরিয়ে এসেছিল বাড়ি থেকে, উন্মাদের ন্যায় ছুটেছিল দিগদশা ভুলে। অথচ কোথায় যাবে, কি করবে কিচ্ছু জানতো না। নুহা যে একইভাবে পেছন পেছন আসছিল তাও খেয়াল করেনি। মেয়েটা জোড়াজোড়ি করে ওকে নিয়ে এলো এখানে। কিন্তু আয়েশা রহমান হয়তো খুশি হননি, অবশ্য না হওয়ারই কথা। সব শুনে যেখানে তার নিজের লোকেরাই বিশ্বাস করলো না, সেখানে আয়েশা রহমান তার রক্তের ধারে কাছে নয়। ওনার জায়গায় উনি একদম সঠিক। পুষ্পিতা আহত শ্বাস টানলো। সামনে ভার্সিটিতে ভর্তি হতে হবে। সারা জীবন মনি এত দুর্ভোগ পুহিয়েও ওকে পড়িয়েছেন। জীবনে যত উচ্চান আসুক, এই লেখাপড়া যে কোনোভাবেই ছাড়া যাবে না। যাই হয়ে যাক, মনির মান রাখতে হবে। কিন্তু অনার্স পড়া যে অনেক টাকার ব্যাপার। অথচ এই মুহূর্তে একজোড়া হাত পা ব্যথিত একটা কানাকড়িও নেই ওর কাছে। কোথায় পাবে জানে না, শুধু জানে এখন একটা কাজ জোগাড় করা খুব জরুরি। কিন্তু কি কাজ করবে? এত অল্প লেখাপড়ায় কোনো চাকরিও তো জুটবে না। টিউশনই একমাত্র উপায়, অন্তত সেমিস্টার ফিটুকু জোটাতে পারলেই চলে যাবে। পুষ্পিতা বিরস চোখে সাদা দেওয়াল দেখলো। অতীত যেমন তেমন হলেও ভবিষ্যৎটা যে ওর ভীষণ লড়াইয়ে। আচ্ছা, এই লড়াইয়ে সে পারবে তো টিকতে?
প্রতিদিনকার মতো এক ঝাঁক সাঙ্গপাঙ্গ নিয়ে বসে তীব্র। পুরনো দোকানের ভেতর ক্যারামের বোট বসেছে তাদের। দশাতেই যুবকের জটলা, গুটিতে টোকা দেওয়ার এক একটি উৎকজ আওয়াজ, হই হট্টগোল সহ শব্দ স্বাভাবিক রইলেও শাফিন স্বাভাবিক নেই। সে কিছুতেই ঠিকঠাক হতে পারছে না, ভয়াবহ অনুশোচনায় ভেতর পড়ছে। এমন উৎসুক মেজাজে বন্ধুদের সাথে খেলতেও বসেনি, কিন্তু এরকম কখনো হয়নি। কত লোককে মারলো, দোকান ভাঙলো, অকারণে বিপদে ফেলে নাকানি চুবানি খাওয়ালো, তাও এরূপ খারাপ লাগেনি। মেয়েটা এতিম, অসহায় জেনেই হয়তো পরিতাপের মাত্রা এত প্রগাঢ়। শাফিন আর চোখে একবার তীব্রকে দেখলো। অগোছালো সোনালি চুলের ছেলেটা কি মাত্রা অতিরিক্ত নিরুত্তাপ, বরাবরের মতো অধর চলছে দিচ্ছে এক টুকরো আগুনে, চোখে মুখে ধীর লহরী। শাফিন আশ্চর্য না হয়ে পারছে না, তীব্র এত ঠান্ডাভাবে বসে কি করে। গতকাল যে কাণ্ড ঘটিয়ে এসেছে বাবারই বাবা, আপাতত কয়েক মাস পাড়া সড়ক থাকবে এ নিয়ে। অথচ দেখো তার নিজের অবস্থা, যেন সব ভাবনা ওর একার। তীব্রর মতো নিরুৎসাহিত চেহারাটা, এই টাইট গম্ভীর্য, এসব ওর কেন নেই? শাফিনের ধৈর্য বাদ ভাঙে, চুপ থাকা দুরূহ লাগে, আর একদণ্ড এভাবে বসে থাকা অসম্ভব। জোরালো উস্কুস সমেত তীব্রর কাছে এসে থামলো সে, রয়ে শুয়ে বলল, একটা কথা বলবো? তীব্র স্ট্রাইকে টোকা দেয়। সাদা গুটিটা রকেট পেকে গড়িয়ে পকেটে ঢোকে, জানতে চায়। কি? তার চিন্তিত কণ্ঠের বান ছুটল। পুষ্পিতা মেয়েটা কোথায় গেল? কোথায় গেল সেটা কি আমি জেনে বসে আছি? তুই যেখানে আমিও সেখানে। কর্কশ কণ্ঠটাই দমে যায় শাফিন, মিনমিন করে বলল, না, তা ঠিক আছে। আসলে আমার এত খারাপ লাগছে, কাল থেকে রাতে ঘুমও হয়নি। মুশফিক ফোরন কেটে বলল, তা হবে কি করে? রূপসী মেয়ের চ্যাপ্টার বলে কথা। শাফিন চিতে বলল, চুপ শালা, মানছি আমি খারাপ, কিন্তু এতটাও নয়। তীব্র বলল, তাহলে সর এখন, খেলছি, বিরক্ত করিস না। শাফিন সরল না, এক চুলও নড়ল না অব্দি, উল্টে স্থূল স্থূল প্রস্তাব রাখলো। আচ্ছা, আমরা মেয়েটাকে খুঁজতে পারি না? তীব্র চোখা নেচে চাইলে বলল, না মানে ভুলটা তো আমাদেরই ছিল। মিরাজ কথাটা সূর্য দিয়ে বলল, আমাদের না, বলো ভুল আমার, মানে তোর। ভালো করে দেখে শুনে কাজটা করলে আজ এমন হতো। হয়েছে রে ভাই, এক কথা আর কতবার বলবে? যতবার তুই ভুলভাল বলবি ততবার। শাফিন মুখ ছোট করে বলল। শাফিন ফুলকো লুচির ন্যায় ফুঁসে ওঠে, জবাব দিতে চেয়েও থামে। তীব্রর দিক চেয়ে বলে, দেখ বিট্টু, মাস্তান বকাটে যাই হই, একটা বিবেক তো আছে। সামনে শনিবার আমার ফ্লাইট, এর মধ্যে একবার মেয়েটাকে খুঁজলে ভালো হয় না? অতটুকু মেয়ে, সাথে এতিম, নিজের কেউ নেই শুনে আমার কেমন কেমন লাগছে ভাই। তীব্র নিরুত্তর, ময়দা ছড়ানো কাছের বোঝে মন্থর তার হস্তগতি। সবাই ওর উত্তরের আশায় যে। শাফিন বুঝলো না কথাটা তীব্র শুনেছে নাকি শুনেনি, নিশ্চিত হতে শুধালো, খুঁজবি? আঙ্কেলের সোর্স লাগালে হয়তো খুব সহজে পাবো, বা ওর পরিবার থেকে ওর একটা ছবি। মাঝপথে অনীহ থমথমে জবাব এলো। দরকার নেই। শাফিন উৎকণ্ঠিত হয়ে বলল, কিন্তু এটা কি উচিত হবে? আমাদের জন্যই তো। উচিত অনুচিত নিয়ে মাস্তানরা ভাবে না। কাল যা করেছি ওটাই অনেক বেশি। তাছাড়া তোর ইচ্ছে করলে তুই খোঁজ, আবার সময় নেই। পরপর গোলাকার স্ট্রাইক ঠেলে দিল সে। দরজা অবধি যেতেই মিরাজ বলল, কে রে, খেলবি না? কই যাস? তীব্র চেপে উঠেছে, যেতে যেতে ক্ষুদ্র জবাব দিল। কাজ আছে। তার ছুটে যাওয়া লাল জিপের দিকে চেয়ে রইল শাফিন। এই ভর্ত পরে ওর কি কাজ মাথায় ঢোকেনি। এমনিতে তো মন্ত্রীর কথা এলে হাতটা রেখে নড়ে না সে, চসূচক শব্দ করলো। তীব্র না চাইলে এত বড় শহরে একটা মেয়েকে একা খুঁজবে কিভাবে? না আছে দলবল, না আছে ক্ষমতার বাপ। কিন্তু একটা বিষয় নিয়ে নিশ্চিত শাফিন, গতকালের পর তো ধরেই নিয়েছিল তীব্র নিজ উদ্যোগে পুষ্পিতাকে খুঁজতে নামবে। নিজে না নামুক, অন্তত কিছু একটা করবে এ নিয়ে। এখন তো রীতিমতো ধারণার পাশে উল্টে গেল তার। মুশফিক ওর কালো মুখ লক্ষ্য করে বলল, আমাদের মন খারাপ করে লাভ নেই বুঝলি। বিট্টু যখন চায় না এসবে জড়াতে, তখন বাদ দে। আর ঠিকই তো, কাল যে অত কিছু করলো ও সবই বা কজন করবে? মিরাজ ভাবুক কণ্ঠে বলল, কিন্তু ও কি এসব রাহাতের জন্যই করেছিল নাকি অন্য কিছু? তোদের কি মনে হয়? বাকিরা চিন্তায় পড়লো এবার। সত্যিই তো, তীব্র ওসব করার কারণ কি শুধুই রাহাত?
খোরশেদুল পরিশ্রান্ত ভঙ্গিতে বসার ঘরের কেদারায় বসলেন, চোখে মুখে অপার ক্লান্তি। সবেমাত্র হাসপাতাল থেকে ফিরলেন, বিকেলে আবার অফিসে হাজিরা দিতে যেতে হবে। ওদিকে ক্যাটারিং এর বাকি টাকাও দেওয়া দরকার। কখন না কখন লোক পাঠায় তারা। এই বয়সে এত ছুটাছুটি শরীরে আর সইছে না। গতকাল থেকে একটা না একটা বিপর্যয় নেমে আসছে কাঁধে। সব তো ভালোই চলছে।